জায়গা বুঝা থ্রেড দেওয়া দরকার। আর যদি ভুল জায়গায় ভুল টাইমে ভুল কোনো কথা বলে এভাবেই জবাব দিতে হবে। আরো এক ভালো খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। অন্তরটা শান্তি হয়ে গেছে। এত বড় একটা শিক্ষা হয়েছে, এত বড় শিক্ষা যেটা বলার ভাষা না। নাম শুনছি মাফিয়াগিরি, কাকুর মাফিয়াগিরি, এতদিন না দেখলেও আজকে আমরা পশ্চিমা গণমাধ্যমে দেখেছি আরো কিছু জিনিস করছেন। আজকে আমি আপনাদের নতুন কিছু তথ্য দিব এবং এই তথ্য আপনারা এর আগে কোথাও শোনেন নাই। কার কাছ থেকে জানলাম? এমন এক ব্যক্তির কাছ থেকে যিনি কখনোই মিথ্যা বলতে পারেন না, অন্তত আমি বিশ্বাস করি না। তো আজকে জানতে পারলাম তিনি একটা গোপন তথ্য সম্প্রতি ফাঁস করেছেন। আপনারা আমার সবার পরিচিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটা গুড নিউজ দিয়া ফেলি আপনাদেরকে। আরেকটা বিজয়ের সংবাদ। হাততালি এবার আরেকটা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনি আগামী 50-100 বছরে উনাকে নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100% সাকসেসফুল। তাদের গালে একটা চরম আছে ভাই। হ্যাঁ, এটা রাজনৈতিক চর। দেখেন সত্যিকারের দেশপ্রেমিক, কিন্তু উপরওয়ালা দেখেন বড় পরিকল্পনাকারী। উপরওয়ালাই একমাত্র পরিকল্পনাকারী। সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, সাইফুল সাগর ভাই এবং মাসুম মাহবুব ভাই, এই 5 জন ব্যক্তি বিশ্বাস করেন এই লোকগুলো সবগুলো জামাতকে ভোট দেবে, যেমন আমিও জামাতকে ভোট দেবো। সত্যিকার অর্থেই রাজনীতিতে নীরবে নিবৃত্তে দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, যেটা স্বাভাবিক জনগণের পারসেপশনে আসে না, কিন্তু অবাক লাগলো ঘটনা ঘটেছে, ঘটনা সত্য। তার মধ্যে একটি হচ্ছে, এবার জাতীয় পার্টিকে জুতা পিটা করার জন্য সিরা জুতা রেডি করুন। তাই আজকে বাংলাদেশের মানুষ শপথ নিতে হবে স্বৈরাচারের কোন দোষর যেন বাংলাদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। প্রিয় দর্শক, জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেছেন আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত ক্লিন ইমেজের নেতারা রয়েছে বা যাদের বিরুদ্ধে খুন বা গুমের কোনো অভিযোগ নেই, এমনকি 24-এর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও যে তারা ছাত্র হত্যার নেতৃত্ব দিয়েছে এমন কোনো প্রমাণ নেই, তো সেই সকল নেতাদেরকে তারা এবার মনোনয়ন দেবে। অর্থাৎ সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে জাতীয় পার্টির হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এমপি পদপ্রার্থী বা মন্ত্রী পদপ্রার্থী হিসাবে দাঁড়াবে। তো দর্শক, এখন আপনি কি মনে করছেন, এটা কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি বন্দোবস্ত কিনা? অর্থাৎ অনেকেই বলে থাকেন যে চোরে চোরে মাস্তুতো ভাই, অর্থাৎ আওয়ামী লীগকে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তারা কিন্তু ফেরত আনতে চাইছে। এখন দর্শক, যেই নেতা অর্থাৎ জাতীয় পার্টির যেই নেতাই মন্তব্যটি দিয়েছে তাকে আসলে গ্রেপ্তার করা উচিত কিনা এই মুহূর্তে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এরই সাথে সাথে আরেকজন বিশ্লেষক বলেছেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা রয়েছে, যেমন পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার সহ আরো যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট রয়েছে, তারা বেশিরভাগই জামাতে ভোট দেবে। প্রিয় দর্শক, এই মন্তব্যটির সাথে আসলে আপনারা একমত কিনা? কেননা তারা এই মুহূর্তে যে সমস্ত কথাবার্তাগুলো বলছে সেগুলো কিন্তু বেশিরভাগই জামাতের পক্ষে যাচ্ছে। তো দর্শক, এ বিষয়ে আপনার মতামতটিও জানিয়ে দিবেন। এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে আমি আপনাদের নতুন কিছু তথ্য দিব এবং এই তথ্য আপনারা এর আগে কোথাও শোনেন নাই, সুতরাং দয়া করে পুরো ভিডিওটা দেখুন। দেখুন, শেখ হাসিনা যখন একের পর এক ডক্টর ইউনূসকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছিলেন, ডক্টর ইউনূস বৃদ্ধ বয়সে সেই 8তলা আদালত ভবনে সিঁড়ি ভেঙে ভেঙে অনেক কষ্ট করে উঠতেন এবং একের পর এক মামলায় হাজিরা দিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারপরেও কিন্তু ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি কোনো কথা বলেননি। মাঝে মধ্যে বলতেন যে আমার উপরে এক দেবীর অভিশাপ ভর করেছে। তখন আমরা খুব রাগান্বিত হতাম যে ওনার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, উনি কখনোই শেখ হাসিনার অপসারণের বিরুদ্ধে কোনো কথা বলেননি। এখন যে লোকটাকে বৃদ্ধ বয়সে আদালতের দ্বারে দ্বারে ঘুরাচ্ছে, তাও তিনি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন না, বলেন যে এক দেবীর অভিশাপ ভর করেছে। তো এগুলো শুনে খারাপ লাগতো যে এত বড় একটা খ্যাতিসম্পন্ন মানুষ, তিনি যদি তার ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, তাহলে আমাদের বিজয়ের পথ অনেক সুগম হতো বা এই শেখ হাসিনা এতদিন টিকে থাকতে পারতো না। কিন্তু উনি কখনোই কিছু বলতেন না, ইনিয়ে বিনিয়ে উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেন। এর জন্য আমরা ডক্টর ইউনূসের উপর বিরক্ত ছিলাম। কিন্তু তখনও জানতাম না যে হাসিনার পতন হবে কিছুদিনের ভিতরেই এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার আগেই যে ডক্টর ইউনূস লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন হাসিনার পতনের জন্য, এটা আমরা জানলাম। কার কাছ থেকে জানলাম? এমন এক ব্যক্তির কাছ থেকে যিনি কখনোই মিথ্যা বলতে পারেন না, অন্তত আমি বিশ্বাস করি না। আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং একজন সৎ মানুষ বলে আমরা জানি। তার আগে একটু বলি যে এই লবিস্ট ফার্মটা কিন্তু প্রথম নিয়োগ করে আওয়ামী লীগ। বেসিক্যালি 2014 সাল থেকেই আওয়ামী লীগ পশ্চিমে লবিস্ট ফার্ম নিয়োগ করে, যাতে আওয়ামী লীগের যে গুম খুন এগুলো ধামাচাপা দেওয়া যায়, পশ্চিমা যাতে আওয়ামী লীগের গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো কথা না বলে।
যে এই লবিস্ট ফার্ম আসলে শুধু আওয়ামী লীগ নিয়োগ দেয়নি, বিএনপিও নিয়োগ দিয়েছে, জামাত ইসলামও নিয়োগ দিয়েছে। কোটি 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 টাকা এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত তারা এই মার্কিন লবিস্ট ফার্মের পিছনে ব্যয় করেছে, যেটা বাস্তবতা। তো আজকে জানতে পারলাম যে শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাতই না, লবিস্ট ফার্ম ডক্টর ইউনূসও নিয়োগ করেছিল হাসিনাকে উৎখাত করার জন্য বা হাসিনার পতনের জন্য। এবং এটা আর কেউ বলেন নাই, এটা বলেছে অত্যন্ত সৎ এবং বিশ্বাসযোগ্য লোক, তিনি হচ্ছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা। প্রশ্ন হচ্ছে যে কে এই ব্যারিস্টার আবু বকর মোল্লা? দেখুন, তিনি হচ্ছেন জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, অনেকবার কথা হয়েছে। ব্যারিস্টার আবু বকর মোল্লার মতো শক্ত লবি, ইন্টারন্যাশনালি তার যে স্ট্রং লবি, এটা আমি কোনো বিএনপি, আওয়ামী লীগ এইসব দলগুলোর আন্তর্জাতিক সম্পাদক আছে না বা মুখপাত্র আছে না, আমি কারোর মধ্যে দেখিনি। ব্যারিস্টার আবু বকর মোল্লার যে সমস্ত লবি আছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে, ইউরোপিয়ান ইউনিয়নে, তারপরে যুক্তরাজ্যের সরকারের ভিতরে, এরকম আমি বিএনপি বা আওয়ামী লীগের কারোর মধ্যে দেখিনি, যেটা আমি ব্যারিস্টার আবু বকর মোল্লার মধ্যে দেখেছি। তিনি একটা গোপন তথ্য সম্প্রতি ফাঁস করেছেন আপনার আমার সবার পরিচিত ফেস দ্য পিপল টক শোতে। তিনি বলেছেন ডক্টর ইউনূস লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন শেখ হাসিনাকে হটানোর জন্য, এবং সেই একই লবিস্ট ফার্ম কিন্তু ব্যারিস্টার আবু বকর মোল্লাও নিয়োগ করেছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে। ডক্টর ইউনূস যে হাসিনার বিরুদ্ধে কাজ করতেছিলেন সেটা কিন্তু আমরা এখন জানতে পারলাম। এই কথাগুলো ব্যারিস্টার আবু বকর মোল্লা কোথাও এর আগে বলেননি, এই প্রথম তিনি এগুলো ফাঁস করলেন যে ডক্টর ইউনূস গোপনে গোপনে হাসিনার পতনের জন্য কাজ করতেছিল। ডক্টর ইউনূস যাই করেন না কেন, কম করেছেন বেশি করেছেন, তিনি কিন্তু এগুলো দেশের স্বার্থে করেছেন, তিনি কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য করেননি। ডক্টর ইউনূস যখন লবিং ফার্ম নিয়োগ করেন, আপনারা জানেন যে লবিং ফার্ম খুবই ব্যয়বহুল, অনেক কস্টলি। কেউ যখন লবিং ফার্ম নিয়োগ করে তখন তার সঙ্গে সেই লবিং ফার্মের লিখিত চুক্তি হয়। সেই চুক্তির কোথাও লেখা ছিল না যে হাসিনার পতন ঘটলে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবেন, ছিল না। কিন্তু লবিং ফার্মের সঙ্গে যে এগ্রিমেন্ট ছিল ইউনূসের, সেটা ব্যারিস্টার আবু বকর মোল্লা নিজে পড়েছেন, কিন্তু তিনি কোথাও দেখেননি যে লেখা হাসিনার পতনের পরে ইউনূস প্রধান উপদেষ্টা হবেন। এমনকি ইউনূসের সেই প্ল্যানও ছিল না, একমাত্র ছাত্রদের অনুরোধে তিনি রাজি হয়েছেন। তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান, ওই যে জিএম কাদের গ্রুপের, এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি বলছেন যে আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। এই কথা বলার মধ্য দিয়ে তাহলে তো ওটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে। সেটা হয়ে যাচ্ছে না। জাতীয় পার্টির তো আসলে ওই ইমেজ নাই। জাতীয় পার্টির আছে কি লাঙ্গল প্রতীক, এটা বেশ পরিচিত প্রতীক অবশ্য, বাট দল তো নেই। এখন সেই দলে কি দলে বলে ভিড়বে আওয়ামী লীগ? আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক আছে নেই তা তো না, মানে আওয়ামী লীগ তো বড় দল, কিন্তু মানে নৌকার বদলে লাঙ্গলে দিয়ে সেটা আওয়ামী লীগের অভাব পূরণ করবে, এটা খুব অভূতপূর্ব, মানে এটা মানায় না। আর ভাড়া করা লোক দিয়ে জাতীয় পার্টি তার দলটা দাঁড়া করাবে, মানে বা আওয়ামী লীগের জন্য এখন কাজ করবে, এরকম স্যাক্রিফাইস করবে, কেমন জানি গোলমাল। আবার অবিশ্বাসও করা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ তো কৌশলে যেভাবে হোক না কেন তারা একটা পজিশন নিতে চাইবে, এবং সত্যি সত্যি যদি তারা না পায়, যেমন ধরেন পাকিস্তানে কি হয়েছিল, পাকিস্তানে হয়েছিল পিটিআইয়ের প্রতীক বাদ দেওয়ার পর তারা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলো না, সব স্বতন্ত্র হিসেবে দাঁড়ালো। তা আমার কথা হলো, জাতীয় পার্টিতে লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়াবে কেন? স্বতন্ত্র হিসেবে যদি তারা নির্বাচন করে, তো পরে তো একটা স্কোপ থাকে যে সে আওয়ামী লীগের জয়েন করবে, বা স্বতন্ত্ররা মিলে একটা গ্রুপ করবে, গ্রুপ করে তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে। জাতীয় পার্টিতে ঢুকলে জাতীয় পার্টির মধ্যে ঢুকে আওয়ামী লীগ করে চিৎকার করবে, শেখ হাসিনা করে, এটা হবে কিনা? সে জাতীয় পার্টি কোথায় থাকবে আর আওয়ামী লীগও বা কি থাকবে? এটা আমার ধারণা যে উনি মানে একটা জাস্ট বললো আর কি, যে আওয়ামী লীগের, কারণ তাদের তো আসলে দলটা দেউলিয়া হয়ে গেছে, দলে তো লোকজন নাই। কারণ আওয়ামী লীগের লোকজন আছে, দ্বিতীয় তৃতীয় সারির লোকও আছে, তো তারা দাঁড়াবে, বলবে যে ভাই আমি কিন্তু ওই নৌকার, কিন্তু আপাতত আমাকে লাঙলে দাও। এটা গোলমেল একটা হিসাব, এটা হিসাব না। হিসাব বরং ওইটা ওই আমি ডামি মনে আছে যে কি জন্য ইগল আর ট্রাক প্রতীক হয়ে গেছিল আওয়ামী লীগের প্রতীক, ওইরকম তারা ইগলটা বা ট্রাক ওইরকম একটা প্রতীক নিয়ে যদি সারা দেশের স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় এবং আওয়াজ দেয় যে আমরা হচ্ছে আওয়ামী লীগ, ভাই এখন তো টেকনিক্যাল কারণে আমরা ইগল বা ট্রাক প্রতীক নিয়ে দাঁড়াইছি, তাহলে একটা হইতে পারে। কিন্তু এইটা আমার কাছে মুস্তাফিজুর রহমান মুস্তফা এই কথা বলে ওই ষড়যন্ত্র তত্ত্বকে যতই প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন, এটা আসলে অবাস্তব, এটা সম্ভব না। এবং এটা আওয়ামী লীগ আমার মনে হয় না মানে এইরকম মানে ঘিলু নিয়ে তারা পলিটিক্স করে, তারা অনেক দোড়েল টাইপের লোক, যথেষ্ট পরিমাণ বিচক্ষণ, এই ব্যাপারে নেই। যত রকম শয়তানি আছে, শয়তানিতে ওস্তাদ, এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ এদের মাথার মধ্যে যে কত রকম প্যাচ আছে এটা কেউ বলতে পারবে না। একটা তো প্যাচ করবেই, তো নির্বাচন ঘূর্ণন করার সক্ষমতা নেই, ফলে ওই স্বতন্ত্র হিসেবে দাঁড় করা, যেহেতু তাদের নিবন্ধনটা স্থগিত আছে, সুতরাং আমার ধারণা ওই পিটিআই, পাকিস্তানের পিটিআই পদ্ধতিতেই তারা নির্বাচন করবে। এর বাইরে অন্য কোনো কৌশলে যাবে কিনা সেটা তারা জানে, কিন্তু আমার মাথা এর বেশি কাজ করে না।
সত্যিকার অর্থেই রাজনীতিতে নীরবে নিবৃত্তে দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, যেটা স্বাভাবিক জনগণের পারসেপশনে আসে না, কিন্তু অবাক লাগলো ঘটনা ঘটেছে, ঘটনা সত্য। তার মধ্যে একটি হচ্ছে, দেখেন বাংলাদেশের জেনারেল পারসেপশন কি, যেমন মাজারে হামলা, মাজার বিরোধিতা, মিলাদ কিয়াম নিয়ে ঝামেলা করা, অথবা অমুসলমানদের নানান বক্তব্য যেগুলো ইসলামের শিরক সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা, বা এগুলো নিয়ে যদি কোনো সমস্যা দেখা যায়, এগুলোর সাথে কারা জড়িত হয়? হেফাজত, তৌহিদি জনতা, এটি তো জেনারেল পারসেপশন। যেমন মাজারের বিরুদ্ধে কারা? কওমি হেফাজত আহলে হাদিস, এরা হচ্ছে মাজারের বিরুদ্ধে। এরা যেমন কওমি বক্তা, আহলে হাদিসের বক্তা, মাজার ভেঙে দাও, উঁচু কবরগুলো মাটির সাথে মিশিয়ে দাও, সমান করে দাও, এটা হচ্ছে তাদের স্কুল অফ থট। এটি বাস্তবতা, এটি হওয়ার কথা। তো এগুলো আওয়ামী লীগ বিএনপির কোনো সাবজেক্ট না। আওয়ামী লীগ বিএনপির সাবজেক্ট কি? যেমন জিয়াউর রহমানের দিকে তাকান, জিয়াউর রহমানের ফিলোসফি কি ছিল? জিয়াউর রহমান ইন প্র্যাকটিস অনেকাংশে আহলে হাদিস ছিলেন, কিন্তু তাকে ঘিরে পরবর্তী রাজনীতি সব সুন্নি বেরলভী স্টাইলের। যেমন জিয়াউর রহমানের যে মাজার, আহলে হাদিসের দৃষ্টিতে এটা শিরক, কিন্তু জিয়াউর রহমান নিজে কিন্তু অনেকাংশে আহলে হাদিস ছিলেন, কিন্তু তাকে ঘিরে বিএনপির রাজনীতি বেরলভী সুন্নি। আবার বিএনপিতে কাদিয়ানি আছে, আইবুন নবী খান সোহেল কাদিয়ানি। এবং বিএনপির রাজনীতি হচ্ছে যে সরসিনা দরবারও যাবে, চরমনাই যাবে না, এখন হেফাজতের কাছেও যাবে, আর রশিও যাবে, সবার ভোট দরকার, যে টুপি মাথায় দেওয়া দরকার ওইটা দিবে, যে নৌকে ওঠা দরকার ওইটা করবে। আওয়ামী লীগও সেম, কৌমিদের কাছ থেকে কৌমি জননীয় উপাধি গ্রহণ করবে, আবার সেই সুন্নি বেরলভী ঘরানার মাইজভান্ডারীদের নমিনেশন দিয়ে এমপিও বানাবে তরিকাত ফেডারেশনকে, পুরো সুন্নি ঘরানার অভিভাবক হয়ে থাকবে। আবার আহলে হাদিসকেও পকেটে রাখবে, যেমন আহলে হাদিসের বড় বড় গ্রুপগুলো হাসিনার পকেটে ছিল। যেমন আওয়ামী লীগের এমপি মন্ত্রী আহলে হাদিসের উপদেষ্টা ছিল, এ কে এম রহমতুল্লাহ, সাইদ খোকন, এমনকি আহলে হাদিসের প্রমিনেন্ট গ্রুপগুলো সবাই আওয়ামী লীগ করতে। এখন অবশ্য অনেকে জামাতের দিকে ঝুঁকছে, আহলে হাদিসের লোকজন জামাত করবে, এটা তাদের পুরনো রুট, সেদিকে যাচ্ছে অনেকে। তো এই জায়গায় আওয়ামী লীগ বিএনপি এই ধর্মীয় এই বিষয়গুলো নিয়ে মারামারি করবে, এটা হিসাবের বাইরে। জামাতও যথেষ্ট উদার, জামাত ইসলামীর লোক এগুলোর মধ্যে যাওয়ার কথা না। যেমন মাজার ভাঙতে কখনো জামাত যাবে না, জামাত মাজার বিশ্বাস করে না, কিন্তু তাদের স্বাধীনতা বিশ্বাস করে। উঁচু কবরে বিশ্বাস করে না, কিন্তু তাদের স্বাধীনতা বিশ্বাস করে। বরং জামাত এক্ষেত্রে অনেকটা ইনক্লুসিভ। জামাতের মধ্যে আহলে হাদিস আছে, সুন্নিও আছে, কওমিও আছে, দেওবন্দিও আছে, এমনকি বেরলভী অনেকে জামাত করে, এরকমও আছে চট্টগ্রাম অঞ্চলে, একদম কট্টর সুন্নি বেরলভী, কিন্তু জামাত ইসলামীর ভোটার। এমনকি জামাতের অনেক নেতারা একদম দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে মিলাদ করে, আবার জামাতের নায়েবে আমির আমির, এরা আহলে হাদিস স্টাইলের। এই জামাতের মধ্যে এই ইনক্লুসিভিটি বা প্লুরালিজম আছে। তাহলে এই ধর্মীয় কেন্দ্রিক মারামারি এগুলো করার কথা হেফাজতীদের এবং আহলে হাদিসের, কাদের সাথে? বেরলভী সুন্নিদের সাথে। কিন্তু আমরা কি দেখি? বাস্তব কথা যে এগুলোর সাথে জড়িত থাকে বিএনপি, আওয়ামী লীগ। সেই রামুর বৌদ্ধ মন্দির, আরো হিন্দুদের উপর হামলা, এই যে আমাদের হাসিনা কি পারসেপশন তৈরি করেছে। অসাম্প্রদায়িক হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, আর সাম্প্রদায়িক হচ্ছে জামাত, হেফাজত। কিন্তু নাসিরনগরে হিন্দুদের উপর হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের উপর হামলা, কিংবা সেই রামু বৌদ্ধ মন্দিরে হামলা, ঘুরে ফিরে দেখা যায় এগুলোর সাথে জড়িত আওয়ামী লীগ, বিএনপি। তো এটা অবিশ্বাস্য বা অপ্রত্যাশিত মনে হয় যে এই ধরনের হামলা বা এইসব কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগ, বিএনপি জড়িত থাকবে, কিন্তু না, এটাই সত্য। এরকমই আরেকটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে নুরব পাগলার বা একজন বেদাতি কিংবা ওই সুন্নি ঘরানার অথবা এই কাদিয়ানি ঘরানার নিজেকে ইমাম মাহাদি দাবি করে, এরকম যাই হোক একটা বিতর্কিত স্কুল অফ থট, হোয়াটএভার, এটা তার অধিকার। এরকম একজন লোকের মাজারে হামলা করেছে, তার লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে, যেটা বর্বরতা, যেটা মারাত্মক। ইসলাম এটা সমর্থন করে না। কারণ এই যে আকাম, যেটা অন্তর্বর্তী সরকারও বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে, জামাত ইসলামীও নিন্দা জানিয়েছে, এটার সাথে জড়িত বিএনপি। অপ্রত্যাশিত করো না, কারণ এগুলো হওয়ার কথা কি? এটা হেফাজতিরা কেউ করবে, মামুনুল হকের অনুসারীরা করবে, অথবা আহলে হাদিসের যে গ্রুপটা মারামারিতে বিশ্বাস করে, জঙ্গি উগ্রবাদী, তারা করবে, জসিমউদ্দিন রহমানের অনুসারীরা করবে, যদি জসিমউদ্দিন রহমানি এখন ভালো হয়ে গেছে, কিন্তু তারা না, এটা করছে কারা? অথবা বর্তমানে আসিফ আদনানের অনুসারীরা করবে না, এর সাথে বিএনপি জড়িত। প্রথম আলোর রিপোর্টের একটা অংশ পিনাকি ভট্টাচার্য সহ অনেকে শেয়ার করেছেন। কয়েক ফুট উঁচুতে কবর, শরীয়ত পরিপন্থী অভিযোগ তুলে বিক্ষোভের হুঁশিয়ারি। উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির সদস্য সচিব, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আইয়ুব আলী খান বলেন, নুরব পাগলার কবর নিচু না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। এটা ঠেকাতে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে। সংবাদ সম্মেলনে কমিটির সদস্য খন্দকার আব্দুল মুহিত, গোয়ালন্দ পৌর বিএনপি সভাপতি আবুল কাশেম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাইদুল সর্দার সহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন। তো এই কেন্দ্রিক যে মারামারিটা, এই মাজারে হামলা করা, কবর মাটির সাথে মিশিয়ে দাও, এগুলোর সাথে একসময় ছিল আওয়ামী লীগ জড়িত, এখন বিএনপি জড়িত। তা আসল সাম্প্রদায়িক শক্তি তো এরা।
এই ঘটনা ঘটেছে, কিন্তু মানুষ এটা কল্পনা করে না যে এটা বিএনপির লোকজন করতে পারে। সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি কথা পোস্ট করেছেন এই মুহূর্তে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন পাকিস্তানপন্থী সাদিক কায়ুমদেরকে বিজয়ী করা হয়। তিনি কেন বলেছেন তার বিস্তারিত এখানে লিখেছেন ওনার ভেরিফাইড আইডিতে। ঢাকসু ভিপি পদে পাকিস্তান প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন। আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম সাদিক ও আবিদ দুজনই আমার পছন্দের, কিন্তু গেল কদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানের রাজাকার বানানোর চেষ্টা করছে, তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা মাত্র। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়, যার পুরো ফল ভোগ করে আওয়ামী লীগ এবং ভারত। কথিত স্বাধীনতার পর পাকিস্তানি টেক দিয়ে ভারত প্রতিপক্ষকে ঘায়েল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। বিনিময়ে ভারত বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। বাংলাদেশের কোনো মানুষ চায় না এদেশে আবার পাকিস্তানের সাথে এক হোক, সবাই বাংলাদেশি। এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না। পাকিস্তান টেক মূলত ভারতীয় সফট আর্মস। এই আর্মস যারা ব্যবহার করবে তাদেরকে আমরা ভারতীয় দালাল মনে করব। এবার আবিদকে বললেন ভারতীয় দালাল। আবিদ এবং বিএনপিকে হুঁশিয়ার করলেন যে পাকিস্তান টেক দেওয়া মানে ভারতীয় দালালি করা, কারণ শেখ হাসিনা এবং ভারত টিকে ছিল এই টেক নিয়ে। এখন নতুন করে যদি সেই ট্যাবলেটই আবার জনগণকে খাওয়াইতে কেউ তাহলে জনগণ তাদেরকে উৎখাত করবে এবং জনগণ তাদেরকে বিতাড়িত করবে, রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সুযোগ দিবে না। এই কথাগুলো উনি কিন্তু এখানে লিখেছেন, আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি এখানে বলেছেন সেই ক্ষেত্রে আমাদের পাকিস্তান হতে কোনো সমস্যা নেই। 1971 আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম। এখন ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকব। এখন যদি নতুন করে ভারত পাকিস্তান আবার যুদ্ধ হয়, আমি পাকিস্তানের পক্ষেই থাকব। এবং সেই যুদ্ধটা ছিল পাকিস্তান ভারতের, পাকিস্তানকে দুই ভাগ করার জন্য। আর এতে ফায়দা নিয়েছেন আওয়ামী লীগ আর ভারত। এটা হলো ওনার বক্তব্য। ছাত্রদল প্রমাণ করেছে তাদের ভিপি প্রার্থী ভারতপন্থী। ছাত্রদল এই কথা বলে সাদিক কায়ুমকে পাকিস্তানি বলে প্রমাণ করেছে উনি ভারতপন্থী। অতএব আমি পাকিস্তানি প্রার্থীর পক্ষে। পাকিস্তানি প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন, ভারত প্রার্থী আবিদকে হারিয়ে দিন। এই কথা এই মুহূর্তে আপনারা চেক করে দেখতে পারেন ইলিয়াস হোসেন ভাইয়ের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে আমি হুবহু পড়লাম। এখানে আবার লিখেছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি এই ভারত পাকিস্তান ভাগে দেশকে বিভক্ত করতে আমি কিন্তু পাকিস্তানের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। আপনারা এবার বুঝতে পেরেছেন, বিএনপি যদি ভারত পাকিস্তানের মতন আওয়ামী লীগের মতন একই বলি বলে রাজাকার পাকিস্তানি তোমরা চলে যাও, তোমাদের এদেশে জায়গা নাই, তাহলে উনি পাকিস্তানিদের পক্ষে থাকবে, দ্যাট মিনস জামাতের পক্ষে থাকবে। এরপরে উনি লিখেছে এতএব সাবধান, বিরোধিতার অনেক জিনিস আছে, কিন্তু আওয়ামী অস্ত্র ব্যবহার করলে আমরা 2-3 জনই 10 নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারা 2-3 জনই 10 নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যদি আওয়ামী বলি আপনারা ছাড়েন, তাহলে কাদেরকে হুমকি দিলেন? ভীমকে হুমকি দিলেন। কে কে আছেন এই 2-3 জন, তার নামও উনি লিখেছে। তিনি লিখেছেন 2-3 জনই 10 নামিয়ে দেওয়ার যথেষ্ট। 2-4 হাজার খলিল বিরানি আলম দিয়ে একজন ইলিয়াস হুসাইন পিনাকি কিংবা কনক সারোয়ারকে কাউন্টার দেওয়া যাবে না। আপনারা বুঝতে পেরেছেন, বলছে একজন ইলিয়াস, একজন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, একজন কনক সারোয়ারই যথেষ্ট আপনাদের বিরানি আলম সহ কয়েক হাজারকে দাবিয়ে দেওয়া। মানে এই 3 জনই আপনাদের নির্বাচনী 10 নামিয়ে দেওয়া হবে, যদি না পাকিস্তানি বলে কাউকে আপনারা বুলিং করেন। এখন আর পাকিস্তানি বলার সুযোগ নাই। সবার জন্ম বাংলাদেশে, সবাই বাংলাদেশকে ভালোবাসে। কেউ বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলার চেষ্টা করছে না এবং করবেও না। দুটা আলাদা দেশই থাকবে। তবে এই কথা বলে বলে বারবার ভারতের পেটে বাংলাদেশকে ঢুকানো যাবে না। বাংলাদেশ ভারত মুক্ত হয়েছে 5ই অগাস্ট 2024 সাল। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।